ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমরা এই বিভিন্ন সমস্যার কারণে, করোনা মহামারীর কারণে আমাদেরকে অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছে। তো আজকে আমি যে বিষয় আলোচনা করছি এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় অধ্যায় ৮ম পার্ট ১। এই বিষয়ে আলোচনায় আসবো। তো প্রথমে আমরা একটু আলোচনা করে দিই। আমরা কত বছর বয়স পূর্ণ হলে একটা নাগরিকত্ব লাভ করতে পারি? সাধারণত 18 বছর পূর্তি হলে আমরা কি করি? নাগরিকত্ব লাভ করি, মানে রাষ্ট্রের একজন নাগরিক হতে পারি, ভোটাধিকার প্রয়োগ করতে পারি। আমরা কোন দেশের নাগরিক? বাংলাদেশের নাগরিক। এখন আমরা বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এই নিয়ে আলোচনা করব এবং রাষ্ট্রের ধারণা সম্পর্কে জানব। আমাদের পাঠের বিষয়টা হচ্ছে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের এই বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিক সম্পর্কে আলোচনা করতে গিয়ে এখানে চলে আসতেছে অনেক অতীতের ইতিহাস। অনেক ইতিহাস বলতে, আগের ইতিহাস বলতে যে বিষয়টা আসতেছে, সময়ের পরিবর্তনের ধারা, সময়ের পরিবর্তনের ধারাটাকে পর্যায়ক্রমে কি করা হচ্ছে? বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে 5,000 6,000 বছর আগে নদী এবং সমুদ্রের তীরে প্রাচীন কি ছিল? কিছু নগর রাষ্ট্র গড়ে উঠেছিল। এই নগর রাষ্ট্রের ব্যবস্থা থেকে প্রাচীনকালে রাষ্ট্রের ধারণার উৎপত্তি হয়েছিল। তাহলে 5,000 6,000 বছর পূর্বে কি হয়েছিল? সমুদ্র তীরবর্তী অঞ্চলে নগর রাষ্ট্র গড়ে উঠেছিল। এই নগর রাষ্ট্রটা, এই নগর রাষ্ট্রের ব্যবস্থা থেকে প্রাচীনকালের রাষ্ট্রের ধারণার উৎপত্তি হয়েছিল বা উৎপত্তি হয়। ধীরে ধীরে এই রাষ্ট্রের ধারণাগুলো কি হলো? আধুনিক রূপে, আধুনিক রাষ্ট্রের ধারায় চলে আসলো, আধুনিক রাষ্ট্র হিসাবে পরিচালিত হতে শুরু করলো। এমনি ভাবে বর্তমান বিশ্বের জনসংখ্যা প্রায়, গোটা বিশ্বে দেখা যাচ্ছে জনসংখ্যা ক্রমান্বয়ে চলে আসলো 500 থেকে 700। এরপরে আমরা বিভিন্ন
রাষ্ট্র, বিভিন্ন দেশ, এই সম্পর্কে আমরা জানব। কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে রাষ্ট্রটা কাকে বলে। রাষ্ট্র হচ্ছে যার কি আছে, চারটি উপাদান বিদ্যমান আছে। চারটি উপাদান বলতে এক নম্বর হচ্ছে জন সমষ্টি, দুই নাম্বার ভূখণ্ড, তিন নাম্বার জনসমষ্টি, ভূখণ্ড, সার্বভৌমত্ব, জনসমষ্টি, ভূখণ্ড, সার্বভৌমত্ব, আরেকটা হচ্ছে সরকার। এই চারটি উপাদান যেখানে বিদ্যমান, এক নম্বরে জনসমষ্টি, দুই নম্বরে ভূখণ্ড, তিন নম্বরে সার্বভৌমত্ব এবং চার নম্বরে হচ্ছে সরকার। এই চারটি উপাদান যে রাষ্ট্রের মধ্যে বিদ্যমান, আমরা তাকেই পূর্ণাঙ্গ একটা রাষ্ট্র হিসাবে ধরে নিতে পারি। তাহলে একটা রাষ্ট্র বলতে বোঝাচ্ছে যার পূর্ণাঙ্গ চারটি উপাদান রয়েছে, এই চারটি উপাদান বিদ্যমান, তাকে আমরা কি বলবো, রাষ্ট্র। এখন এই রাষ্ট্রের ধারণাটা হচ্ছে রাষ্ট্র যে আমরা তাহলে আমরা পেলাম কি, জনসমষ্টি, ভূখণ্ড, সার্বভৌমত্ব, সরকার, এই চারটা। আচ্ছা, আমি এটাকে মিশিয়ে দিলাম, এরপরে এটার একটা পূর্ণ রূপ আমরা তৈরি করব। রাষ্ট্র, এটার যে চারটা উপাদান বিদ্যমান, এক নম্বরে পেয়েছিলাম আমরা কি, জনসমষ্টি, দুই নম্বরে পেয়েছিলাম ভূখণ্ড, তিন নম্বরে পেয়েছিলাম সার্বভৌমত্ব, চার নম্বরে পেয়েছিলাম সরকার। এই যে চারটা উপাদান, এই চারটা উপাদানের মধ্যে যদি কোনো একটা উপাদান কম থাকে, তাহলে আমরা সেটাকে রাষ্ট্র হিসাবে মেনে নিতে পারি না, বা এটা আমরা রাষ্ট্র হিসাবে গণ্য করতে পারবো না। এখন জনসমষ্টি, জনসমষ্টি আমরা কোনটাকে বলবো? জনসমষ্টি আমরা সেটাকে বলবো যেটা
যে দেশের মধ্যে কি আছে, জনগণ আছে, যে দেশের মধ্যে সরকারের কিছু আইন কানুন আছে, সে আইন কানুন জনসমষ্টি জনগণ মেনে চলে, এবং বাধা ধরা কিছু নিয়ম থাকে, সেই নিয়ম কানুনগুলো জনগণ মেনে চলে, এবং সরকার যে আইনটা প্রয়োগ করে সেই আইনটাকে মেনে চলতে হয়, সরকারের কথাগুলোকে মেনে চলতে হয়। যেমন বড় বড় দেশ, অনেক বড় বড় দেশ আছে, চীন, ভারত, এই দেশগুলোর জনসংখ্যা অনেক বেশি, আর আমরা হলাম ছোট দেশ, যেমন বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশের মধ্যে আমাদের আয়তন কম, জনসংখ্যাটা অনেক বেশি। তেমনি দেখা যাচ্ছে যে চীন বা ভারতের যেমন বড় রাষ্ট্র, তাদের অনেক জনগণ আছে, অনেক লোকবল আছে, তাদের কোনো সমস্যা হয় না। তাহলে জনসমষ্টি বলতে দেশের জনগণকে বোঝাচ্ছে, জনসাধারণকে বোঝাচ্ছে। এরপরে চলে আসি ভূখণ্ড। ভূখণ্ড বলতে আমরা কোনটা করি? ভূখণ্ড আমরা বুঝবো যে রাষ্ট্রের ভূখণ্ড, ভূখণ্ড হচ্ছে যে রাষ্ট্রের মধ্যে একটা নির্দিষ্ট সীমারেখা বা আয়তন আছে, একটা সীমারেখা আছে, এটাই হচ্ছে ভূখণ্ড। একটা দেশের চতুর্দিক দিয়ে একটা সীমারেখা আছে এবং আয়তন আছে, রাষ্ট্রের আয়তন আছে, সেটাকে আমরা বলছি ভূখণ্ড। এরপরে আসতেছে সরকার। সরকার হচ্ছে রাষ্ট্রের প্রধান, সরকার হচ্ছে রাষ্ট্রের প্রধান। যে দেশের সরকার থাকে না, সে দেশে কি হয়? আইন শৃঙ্খলা বজায় থাকে না, আইন শৃঙ্খলা নষ্ট হয়ে যায় এবং দেশের মধ্যে অরাজকতার সৃষ্টি হয়। এই কারণে একটা রাষ্ট্রের মধ্যে কি দরকার? সরকার। তাহলে সরকার যদি থাকে তাহলে কি হবে? রাষ্ট্র পরিচালনার জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে সেই সমস্যাকে আমরা মোকাবিলা করতে পারব। এই কারণে একটা রাষ্ট্রের মধ্যে সরকার অতীব প্রয়োজন। সরকার ছাড়া রাষ্ট্র পরিচালনা হতে পারে না। এরপরে আসতেছে সার্বভৌমত্ব। এরপরে আসতেছে সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্বটা কি? সার্বভৌমত্ব হলো একটা রাষ্ট্রের স্বাধীনভাবে চলার অধিকার, স্বাধীনভাবে চলার অধিকার। এই রাষ্ট্রটাকে আমরা যে স্বাধীনভাবে পরিচালনা করব, স্বাধীনভাবে চলাফেরা করব, এইটা একটা বিষয়, সেটা হচ্ছে সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব না থাকলে আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারবো না। সার্বভৌমত্ব যদি আমরা আমাদের কোনো রাষ্ট্রের মধ্যে যদি সার্বভৌমত্ব না থাকে তাহলে কি হবে? রাষ্ট্র পরিচালিত হতে বা রাষ্ট্র পরিচালনার দিক দিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে রাষ্ট্র এই সার্বভৌমত্বটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা এই চারটা বিষয় নিয়ে যে আলোচনা করলাম, তাহলে একটা রাষ্ট্রের মধ্যে এই চারটা উপাদানই অতীব গুরুত্বপূর্ণ। এখন আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি।
রাষ্ট্র কাকে বলে? এক নাম্বার। 2 নাম্বার, চারটি উপাদানের সংজ্ঞা সহ বিশদভাবে আলোচনা করে। তাহলে আমরা এই যে দুইটা পেলাম, এটা বাড়ির কাজ। আগামী দিনে তোমরা এই বাড়ির কাজটা সুন্দরভাবে করে নিয়ে আসবে এবং বাড়িতে ভালোভাবে দেখে আসবে। এই বলে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাস শেষ করলাম।